আজকে আমরা পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে নতুন পদ্ধতি সেমিস্টার সিস্টেমের, তার মধ্যে যে ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টার রয়েছে, সেকেন্ড সেমিস্টারের কস্টিং পেপারের চ্যাপ্টার 2 এর ফার্স্ট লেকচার আজকে আমরা ডিসকাস করব। তো আবার রিপিট করছি, সেকেন্ড সেমিস্টার কস্টিং চ্যাপ্টার 2, তোমাদের সেকেন্ড সেমিস্টার চ্যাপ্টার 2-এ আছে কাঁচামালের নিয়ন্ত্রণ। তো আমি ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, যারা ফার্স্ট চ্যাপ্টারের দুটো ভিডিও দেখোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে, আগে ওই দুটো ভিডিও ভালো করে দেখে নাও, কারণ ওই দুটো ভিডিও যদি তুমি না দেখো তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে তোমার অনেক অসুবিধা হবে। তাই আগে তোমরা ওই দুটো ভিডিও দেখে নাও, তারপরে এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আজকের ভিডিওতে আমাদের যে প্রথম কনসেপ্ট হচ্ছে সেটা হচ্ছে কাঁচামালের নিয়ন্ত্রণ এবং এর উদ্দেশ্য, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ম্যাটেরিয়াল কন্ট্রোল অ্যান্ড ইটস অবজেক্টিভস। তো বেসিক্যালি আমি আগের ক্লাসেই আলোচনা করে দিয়েছিলাম যে দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে যে সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে গিয়ে মেটেরিয়াল বা কাঁচামাল। এবার আরেকটা কথাও বলেছিলাম যে সর্বদা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট চেষ্টা করে যে কি করে তারা এই কাঁচামালের ব্যয়কে নিয়ন্ত্রণ করবে, কারণ যদি তারা কাঁচামালের ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দ্রব্য উৎপাদনের দাম স্বাভাবিকভাবেই কি হবে, কমে যাবে। তো আমরা জানি যে যদি দ্রব্যের দাম কমে যায় তাহলে উৎপাদিত দ্রব্যগুলি বাজারে বিক্রি করতে অনেকটাই সুবিধা হবে। তো কাঁচামালের নিয়ন্ত্রণের উপর সর্বদাই উৎপাদক একটা আলাদা গুরুত্ব দিয়ে থাকে। তো কাঁচামালের নিয়ন্ত্রণটা কিভাবে হবে এবং এর উদ্দেশ্যটা কি? তো কাঁচামালের নিয়ন্ত্রণ হচ্ছে গিয়ে একটা প্রি প্ল্যান্ড পারচেসিং সিস্টেম। দেখে নাও, প্রি প্ল্যান্ড পারচেসিং সিস্টেম ইংলিশ ভাষার জন্য, বাংলায় বলা হচ্ছে যে পূর্ব পরিকল্পনা অনুসারে যখন আমরা কাঁচামালকে ক্রয় করছি এবং কাঁচামালগুলোকে ক্রয় করার পর সেইগুলোকে সংরক্ষণ করা হচ্ছে এবং তারপরে মজুদ বিভাগ থেকে সেইগুলিকে বিলি করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে গিয়ে আমাদের কাঁচামালের নিয়ন্ত্রণ। তাহলে কাঁচামালের নিয়ন্ত্রণ হচ্ছে ওভারঅল একটা প্রক্রিয়া যেখানে আমরা বা উৎপাদক তার দ্রব্য উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালটিকে একটি পূর্ব পরিকল্পনা অনুসারে ক্রয় করে, তারপরে সেটিকে মজুদ বিভাগে মজুত করে, তারপরে উৎপাদন বিভাগের প্রয়োজন অনুসারে মজুদ বিভাগ সেটিকে বিলি করে। এই গোটা প্রক্রিয়াটিকে আমরা বলে থাকি কাঁচামালের নিয়ন্ত্রণ। ইংলিশ ভার্সনের জন্য বলতে পারি শর্টে যে প্রি প্ল্যান্ড পারচেসিং সিস্টেম ওয়্যার কন্ট্রোলিং অ্যান্ড স্টোরিং অফ ম্যাটেরিয়াল অলসো ডান প্রপারলি, যেখানে কাঁচামালকে বা র মেটেরিয়ালকে প্রি প্ল্যান মানে পূর্ব পরিকল্পনা অনুসারে পারচেস করা হচ্ছে, তারপরে কন্ট্রোল করা হচ্ছে। মানে হচ্ছে গিয়ে এই যে কাঁচামাল কেনার পর যে বিলি করার যে স্টেপগুলো হয় সেইগুলো তো যেমন তেমন করে বিলি করা হয় না, এগুলো আমরা আগের ভিডিওতে পড়েছি। বিন কার্ড, স্টোরস লেজার, স্টোরস রিকুইজিশন, অনেকগুলো ডকুমেন্টেশনের পর বা অনেকগুলো পদ্ধতির পরে কিন্তু এই কাঁচামালকে উৎপাদন বিভাগের উদ্দেশ্যে রওনা করে মজুদ বিভাগ। তাহলে এটাকে হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম। এছাড়াও কাঁচামাল আসার পর যে কোয়ালিটির এবং যে কোয়ান্টিটির আমি কাঁচামাল সাপ্লায়ারকে অর্ডার দিয়েছিলাম সেই কাঁচামালের কোয়ান্টিটি এবং কোয়ালিটি এসছে কিনা এটাও দেখে কিন্তু মজুদ বিভাগ। তাহলে ওভারঅল এই প্রক্রিয়াটাকে আমরা বলছি কন্ট্রোলিং অ্যান্ড দেন স্টোরিং। স্টোরিং মানে হচ্ছে মজুতাগারে রক্ষণ করা।
মানে স্টোর ডিপার্টমেন্টে এটাকে স্টোর করে রাখা। এবার স্টোর ডিপার্টমেন্টে যদি আমরা প্রপারলি স্টোর করি তাহলে কি হয় না, কাঁচামালটা দীর্ঘদিন ধরে আমরা ব্যবহার করতে পারি। আর যদি প্রপারলি আমরা স্টোর না করে থাকি তাহলে হতে পারে কাঁচামালটা নষ্ট হয়ে যেতে পারে। কারণ যেগুলো ধরো তোমাদের পচনশীল দ্রব্য, মানে ইংরেজিতে যেগুলোকে আমরা বলছি পেরিশেবল প্রোডাক্ট, বা যে প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি অবসোলেট হয়ে যায়, মানে ধরো তোমার যেমন জামা কাপড়ের ক্ষেত্রে কি হয়, একটা ফ্যাশনের মেনটেন করার ব্যাপার থাকে। তাই এক্ষেত্রে যদি খুব তাড়াতাড়ি মানে আমরা এটাকে ইস্যু করতে না পারি বা বিক্রি করতে না পারি, হতে পারে ওই ফ্যাশনের প্রোডাক্টগুলো বা ওই ফ্যাশনের গার্মেন্টসগুলো আমাদের অবসোলেট হয়ে যেতে পারে বা মার্কেট থেকে আর প্রচলন নাও থাকতে পারে। তাই স্টোরিং করাটাও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে মেটেরিয়াল কন্ট্রোলের মধ্যে। তাহলে মেটেরিয়াল কন্ট্রোল হচ্ছে একটা ওভারঅল সিস্টেম যেখানে আমরা প্রি প্ল্যান্ড পারচেস করি, কন্ট্রোল করি, স্টোর করছি। ওকে, নেক্সট হচ্ছিল গিয়ে যে কাঁচামালের নিয়ন্ত্রণের উদ্দেশ্য। দেখো এই ব্যাপারে আমি আর তোমাদের কিছু বলবো না, কারণ অলরেডি আমি ভিডিও 1 যেটা বানিয়েছিলাম তোমাদের কস্টিং চ্যাপ্টার 1-এর যে ফার্স্ট ভিডিওটি বানিয়েছিলাম তার মধ্যে এটা ডিসকাস করা আছে। তো আমার রিকোয়েস্ট রইল তোমরা ওই ভিডিও থেকে এটা দেখে নাও। এখন আর বলে এই ভিডিওটাকে আমি লম্বা করতে চাইছি না, কাইন্ডলি ওইখান থেকে তুমি দেখে নাও, পুরো ডিটেলস তুমি বুঝে যাবে। একই সেম জিনিস এখানেও বলা হয়েছে। তারপরে হচ্ছে কাঁচামালের নিয়ন্ত্রণের পূর্ব শর্ত। এটা খুব খুব ভাইটাল একটা কোশ্চেন, বহু বছর এসছে, মানে বহুবার আসে এই কোশ্চেনটা, যে কাঁচামালের নিয়ন্ত্রণের পূর্ব শর্ত কি। মানে খালি 11-12 মানে তোমার 11-12 তো ছেড়ে দাও, বিকম ফিকমে ওইগুলো প্রচুর আসে। সেটা হচ্ছে প্রি কন্ডিশনস এসেনশিয়াল রিকোয়ারমেন্টস অফ ম্যাটেরিয়াল কন্ট্রোল। মানে এই যে ধরো আমরা মেটেরিয়াল কন্ট্রোল করব বা কাঁচামালের নিয়ন্ত্রণ করতে যাব, তার আগে আমাকে কিছু প্রি কন্ডিশন ফুলফিল করতে হয়। প্রি কন্ডিশনস মিনস হচ্ছে গিয়ে কাঁচামাল নিয়ন্ত্রণ করার আগে আমায় কিছু শর্ত পালন করতে হয়, অথবা কাঁচামালের নিয়ন্ত্রণ পদ্ধতি কারবারে শুরু করার আগে আমাদের কিছু এসেনশিয়াল রিকোয়ারমেন্ট মানে কিছু প্রয়োজনীয় বা জিনিস চালু করতে হয় প্রতিষ্ঠানে। সেটা চালু না করলে বা সেটা শুরু না করলে কিন্তু আমরা কাঁচামালের নিয়ন্ত্রণ করতে পারবো না। তো এই জিনিসটাকে আমি একটু ইজি ওয়েতে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো প্রপারলি, তোমাদেরকে মুখস্থ করতে না হয়, একবার বুঝে নিলে এখান থেকে তুমি আরামে লিখতে পারো পরীক্ষার সময়, সেইভাবে বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট হচ্ছে উপযুক্ত পরিকল্পনা, যাকে আমরা ইংলিশ ভার্সনের স্টুডেন্টরা বলবো প্রপার প্ল্যানিং, বাংলা ভাষার স্টুডেন্টরা বলবো উপযুক্ত পরিকল্পনা। দেখো যেমন কাঁচামালের নিয়ন্ত্রণেই বলেছিলেন যে প্রি প্ল্যান পারচেসিং সিস্টেম, তাহলে কাঁচামাল নিয়ন্ত্রণের প্রথম শর্তই হচ্ছে গিয়ে কি, ফার্স্ট কন্ডিশন কি, প্ল্যান পারচেসড। মতলব মানে হচ্ছে গিয়ে আমি যেটা পারচেস করব সেটা যেন আমার প্রি প্ল্যান অনুসারে হয়। মানে পারচেস করার আগে আমাকে একটা প্রপার প্ল্যানিং করে নিতে লাগবে যে আমার কতটা কাঁচামালের দরকার আছে, কোন গুণমানের কাঁচামালের দরকার আছে, কবে দরকার আছে, কতটা পরিমাণে দরকার আছে। অ্যাকিউরেট প্রপার প্ল্যান করে নেওয়ার পরেই কিন্তু আমি কাঁচামাল কিনব। কারণ যদি আমি ন্যায্য গুণগত মানের কাঁচামাল কিনতে না পারি তাহলে আমার উৎপাদিত দ্রব্যের গুণগত মান বজায় রাখা যাবে না। আবার যদি উপযুক্ত পরিমাণে কাঁচামাল না কিনতে পারি তাহলে হতে পারে কাঁচামালের অভাবে উৎপাদন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে। তাহলে উপযুক্ত পরিকল্পনা কাঁচামাল ক্রয় করার আগে অবশ্যই আমাদেরকে তৈরি করতে হবে। পরের পয়েন্টটি দেওয়া আছে কেন্দ্রীকৃত ক্রয় ব্যবস্থা, যাকে আমরা বলছি সেন্ট্রালাইজড পারচেসিং সিস্টেম। তোমরা আমার যে ভিডিও, এর আগের ভিডিওটি যেটা আমি কনসেপ্ট মানে তোমার কাঁচামালের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল, কাঁচামালের চ্যাপ্টার 1-এর যে সেকেন্ড ভিডিও বানিয়েছিলাম, আবার রিপিট করছি, চ্যাপ্টার 1-এর যে আমি সেকেন্ড ভিডিও বানিয়েছিলাম ওর মধ্যে তুমি পেয়ে যাবে যে ক্রয় করা কাঁচামাল
বা কাঁচামালকে যখন আমরা ক্রয় করছি তখন দুটো পদ্ধতি হয়। একটা হচ্ছে গিয়ে সেন্ট্রালাইজড পারচেসিং সিস্টেম, আরেকটা হয় ডিসেন্ট্রালাইজড পারচেসিং সিস্টেম। বাংলায় বললে কেন্দ্রীকৃত ক্রয় ব্যবস্থা আর বিকেন্দ্রীকৃত ক্রয় ব্যবস্থা। কি হয় একবার রিপিট করে দিই। যদি কোনো প্রতিষ্ঠানে মনে করো আসানসোল, দুর্গাপুর আর রানীগঞ্জ তিনটে জায়গায় উৎপাদন বিভাগ থাকে, আর এই তিনটে উৎপাদন বিভাগের প্রয়োজনীয় কাঁচামাল যদি একই জায়গা থেকে ক্রয় করা হয়, তারপরে উৎপাদন বিভাগগুলি তাদের প্রয়োজন অনুসারে কাঁচামাল ওইখান থেকে সংগ্রহ করে, তাহলে তাকে বলা হচ্ছে কেন্দ্রীকৃত ক্রয় ব্যবস্থা। যেহেতু এখানে এক জায়গা থেকেই সমস্ত উৎপাদন বিভাগের কাঁচামাল ক্রয় করা হচ্ছে, তাহলে আমি একবারে যেহেতু কিনছি তাই আমি অনেকটা বাট্টা বা ছাড় পাই কাঁচামাল ক্রয় করার জন্য। দ্বিতীয়ত হচ্ছে গুণগত মানের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হয় না, যেহেতু এক জায়গা থেকে কেনা হচ্ছে। তৃতীয় হচ্ছে যেহেতু এক জায়গা থেকে কেনা হয় তাহলে স্টোরিং কস্টটাও অনেকটা কম পড়ে। একটা বড় জায়গার মধ্যে যদি আমি গোডাউন বানিয়ে সব মালকে এক জায়গায় স্টোর করে রাখি, তাতে কি হয় না, স্টোরিং কস্টও অনেক সময় কম পড়ে যায়। কেন ভিন্ন ভিন্ন জায়গায় আমি যদি আবার স্টোর করি তাহলে কি হবে না, স্টোরিং কস্ট বেশি হতে পারে। তো যাই হোক, কেন্দ্রীকৃত ক্রয় ব্যবস্থা এটা হচ্ছে গিয়ে একটা ভাইটাল এলিমেন্ট বা আমাদের অন্যতম শর্ত কাঁচামালকে নিয়ন্ত্রণ করার। তারপরে হচ্ছে কাঁচামালের মজুদ স্তর। কাঁচামালের মজুদ স্তর তোমাদের ক্লাস 11-এ যে তোমরা অঙ্কগুলো করেছো, রিঅর্ডার স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, ডেঞ্জার স্টক লেভেল, এই স্টক লেভেলগুলো তো আমরা অঙ্ক তো করে নিয়েছি, কিন্তু অনেক সময় বুঝে উঠতে পারি না এগুলির বাস্তবে কি প্রয়োগ আছে। তো বাস্তবে এটাই প্রয়োগ করা হয়, রিঅর্ডার স্টক লেভেল, ম্যাক্সিমাম স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল, ডেঞ্জার স্টক লেভেলের ইউজ কেন করা হচ্ছে না, কাঁচামালকে নিয়ন্ত্রণ করার জন্য, যেন কখনোই আননেসেসারি কাঁচামাল কারবারি বা উৎপাদক না কিনে তার যে চলতি মূলধনকে না একটা জায়গায় ব্লক করে দেয়, অথবা কাঁচামালকে কম কিনেও যেন উৎপাদনের মানে কাঁচামালের অভাবে তার উৎপাদন ব্যবস্থা বন্ধ না হয়ে যায়। তাই একজন উৎপাদককে সর্বদাই কাঁচামালের মজুদ স্তরগুলোকে নির্ধারণ করতে হয় এবং সেই অনুসারেই সে সর্বদা সচেষ্ট থাকে যেন কাঁচামালটাকে ওই লেভেলগুলো মেনটেন করেই যেন সে কেনে। মানে যে ম্যানুফ্যাকচারার হয় সে রিঅর্ডার স্টক লেভেল, মিনিমাম স্টক লেভেল এগুলোকে প্রপার ওয়েতে ক্যালকুলেট করে তার অ্যাকর্ডিংলি কি করে না র মেটেরিয়াল তার সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করে থাকে, যাতে সে কি করতে পারে না, মেটেরিয়াল কন্ট্রোলটা প্রপার ওয়েতে করতে পারে এবং আননেসেসারি কস্ট তাকে বিয়ার করতে না হয়। টপিক 4-এ আছে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ। আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম যে এই যে কাঁচামালের যে আমরা যে ব্যয় নিয়ন্ত্রণ পড়ছি, তো এই কাঁচামালের ব্যয় নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিভিন্ন নথিপত্রকে মেনটেন করতে হয়। নথিপত্র মিনস হচ্ছে ইংরাজিতে ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো হচ্ছে গিয়ে বিন কার্ড, স্টোরস লেজার, স্টোরস রিকুইজিশন, পারচেজ অর্ডার। তোমরা আমার যে চ্যাপ্টার 1-এর যে সেকেন্ড ভিডিও, সেইখানে তোমরা বিন কার্ড, স্টোরস লেজার, তারপরে তোমরা পারচেজ অর্ডার, ঠিক আছে, এর সম্পর্কে একটা পুরো কনসেপ্ট পেয়ে যাবে। তাই আবার রিপিট করছি, যদি বিন কার্ড, স্টোরস লেজার বা তোমার পারচেজ অর্ডার সম্পর্কে কোনো তোমার বুঝতে অসুবিধা হয় তো আমার এর আগের ভিডিও মানে চ্যাপ্টার 1-এর সেকেন্ড ভিডিওটা অবশ্যই দেখে নিও। ওকে, তোমার যাবতীয় কনফিউশন দূর হয়ে যাবে বিন কার্ড, স্টোরস লেজার্সের মধ্যে। ওখানে একদম আমি সোজা ভাষায়, সহজ সরল ভাষায় তোমাদের বোঝার জন্য, যাতে তোমরা সহজে বুঝতে পারো, ওইভাবেই আমি বুঝিয়েছি। নেক্সট হচ্ছে নিরীক্ষা ব্যবস্থা বা অডিট।
দেখো, যখন একটা ফার্ম খুব তাড়াতাড়ি গ্রো করে তখন তাকে কস্ট কন্ট্রোল এবং কস্ট রিডাকশনের জন্য কি করতে হয়? অডিট করতে হয়। ওকে, যাতে, কারণ একজন অডিটর শুধুমাত্র নিরীক্ষা করে চলে যায় তা নয়, নিরীক্ষা করার পর একজন কোয়ালিফাইড অডিটর তার সুপরামর্শ ফার্মকে প্রদান করে, বা যেটাকে আমরা বলছি অ্যাডভাইস। যেমন ডাক্তার দেখলে পরে ডাক্তার পেশেন্টকে খালি রোগ মানে রোগ কী হচ্ছে সেটা বলে কি ছেড়ে দেয় না, রোগ থেকে নিরাময় করায়, সুস্থ করে তোলে এবং ভবিষ্যৎকালে কিভাবে তিনি ডায়েট মেনটেন করবেন, কি কি স্টেপ নেবেন যাতে ভবিষ্যতে তার এই ধরনের আরও অসুখের সম্মুখীন হতে না হয়। ঠিক তেমনি একজন সিএমএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এক্ষেত্রে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ম্যানুফ্যাকচারারকে অডিট করার পর, কস্ট অডিট করার পর কি করছেন না, তার সুপরামর্শ দিচ্ছেন যে কি করে সে আরও কাঁচামালটাকে প্রপার ওয়েতে মেনটেন করতে পারবে। যদি তার কাঁচামাল নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে, সেই ফাঁক ফোকরগুলো বন্ধ করে কাঁচামাল নিয়ন্ত্রণ পদ্ধতিকে আরও সুদৃঢ় কী করে করতে পারবেন, যাতে কাঁচামাল নিয়ন্ত্রণটা আরও সুন্দরভাবে হয়। তো আশা করি তোমরা এই আজকের ভিডিওটা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো প্রবলেম তোমাদের হয় তোমরা আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, আমি তোমাদের সেই প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করব। ওকে।